সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের বড় বড় মেডিকেল কলেজ আছে, রিসার্চ সেন্টার আছে, আমাদের হাজার হাজার হাসপাতাল আছে, কিন্তু নেই চিকিৎসার মান কিংবা রোগীর সন্তুষ্টি, যে কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতে যায় চিকিৎসার জন্য। দর্শক মণ্ডলী, গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে যে কয়টি বিষয়ে সম্পর্কের অবনতি হয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে এই চিকিৎসা সেক্টর। যারা ভারতে চিকিৎসা করাতে গিয়েছিল কিংবা যেত, তারা এখন কোথায় যাবে? বাংলাদেশের চিকিৎসার মান খারাপ আর ভারতে যাওয়া নিষেধ, এই অবস্থায় সমাধান কি? দর্শক মণ্ডলী, সেই সমাধান খোঁজার জন্য আজকে আপনাদেরকে নিয়ে বেরিয়েছি, চলুন আমার সাথে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা শুনলেই নিজের মধ্যে একটি আতঙ্ক কাজ করে। সম্ভবত পৃথিবীর কোনো দেশে চিকিৎসা নিতে এতটা বিড়ম্বনায় পড়তে হয় না, যেটা নিজ দেশে আমাদেরকে পড়তে হয়। এদেশে কেউ অসুস্থ হলে শুধুমাত্র চিকিৎসার ভোগান্তিতেই অনেকটা মারা যায়। অনেকে বলতে পারেন, এমন করে কেন বলছি? এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে প্রাচীন ও সর্বশেষ চিকিৎসা কেন্দ্র বলা হয় এটি। কি ঢাকা মেডিকেল তো বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল এটা। তো এখানে আসলে কি হয়, এখানের যারা আছে নার্স, তারপরে বড় বড় ডাক্তার, তারপরে যারাই আছে আয়াসহ, ওদের বিহেভিয়ার এত বাজে, সবার সাথে ওরা খারাপ ব্যবহার করে। আর প্রতিনিয়ত কত বাবু যে মারা যাচ্ছে, শিশু বাচ্চারা আইসিউর কারণে। আমি একদম গরিব মানুষ, বুঝছেন, পানিটা ছাড়া আমরা সবকিছু কিনা জানো যায় না, খালি সিট লইছি লাগবে 500 টাকা। তারপর আমার তো চিকিৎসাটা দরকার, চিকিৎসা আমি পাইতেছি না। ক্যান্সারের যে পেশেন্টগুলো আসে তারা কিন্তু অনেক বেশি গরিব। এখন এখানে কিট শেষ হয়েছে আজকে 25 দিন যাবত। এখন কিট শেষ হয়ে গেছে, এখানে 2900 টাকা নেয় কিট সরকারিভাবে, আর 13,000 টাকা কিটের দাম, এটা সরকার প্রোভাইড করে। 18,000 টাকা এখানে নিচ্ছে কিট। এখন একটা সাধারণ মানুষের পক্ষে 18,000 টাকা কিন্তু করা মানে অ্যাফোর্ড করা কিন্তু পসিবল না। আর আরেকটা জিনিস হচ্ছে, এই হসপিটাল থেকে অন্য হসপিটালে যদি যায় রোগী এই কিটের কাগজ নিয়ে, তাহলে অনেক হ্যারেজ হতে হয়। হসপিটালে এমন কোনো স্থান নাই যে জায়গায় আমরা দুর্নীতি পাই না। প্রতিটা জায়গায় ভাই, কার কাছে বলবো, ডাক্তার থেকে দৌড়ে সবাই। যেখানে রোগীরা সারা দেশ হতে আসে সুস্থ হতে, আর এখানে এসে এদের মাথায় পড়ে দুশ্চিন্তার ভাঁজ। টাকা ছাড়া এখানে কিছুই হয় না। বুয়া আয়া এর কথাবার্তার বচনভঙ্গি এরকম যে মনে হয় যে এই মেডিকেলটা ওর বাপ দাদারা করে তো গেছে, আমরা এখানে কালকে চিকিৎসার জন্য আইছি বিনা টাকায়, এরকম ভাব নেই। এখানে আমি যতটুকু জানি, এই যে টু হুইল চেয়ার গুলো এরা নিজেদের, এরা এসে আপনার রুগী নিয়ে বিভিন্ন, কারণ আমরা এত বড় হসপিটালটা কেউ কিছু চিনি না, আপনাকে চিনায় নিয়ে যাবে, টাকা দিতে হবে ওদের রেট মতো। যে টলিওলা, ওই টলিওলা উপরে নিয়ে দিয়েছে 500 টাকা নিছে। তারপর ভ্যানের যে হুইল চেয়ারের মহিলারা এক রেট 200, যেখানে না এক পাওয়া গেলে 200, এভাবে নিতে নিতে আমি ওই দিন 2600 টাকা দিচ্ছি শুধু হুইল চেয়ারের আর টলিওলাদের মহিলাদের। আর ওদের যে স্টাফগুলি আছে, ওরা মনে করে ওরা ডাক্তারের বাপ, ওরাও ধমুক আমাদেরকে কথা বলে, সম্মান করে না। আর পরিবেশ পরিচ্ছন্নতার কথা নাই বলি, পরিচ্ছন্নতার কোনো নাম এখানে নেই বললেই চলে। অবশ্য অধিক রোগীর চাপও এর জন্য অনেকটা দায়ী। এ তো একটা উদাহরণ দেখলাম। এবার কল্পনা করুন, খোদ ঢাকা মেডিকেলের অবস্থা যদি এই হয়, তাহলে সারা বাংলাদেশের অবস্থা কি? অথচ সারা দেশের আপামর জনসাধারণের চিকিৎসা সেবার জন্য তৈরি হয়েছিল এই মেডিকেল কলেজগুলো। বর্তমানে সারা দেশে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে পাবলিক হসপিটালের সংখ্যা 255টি, আর প্রাইভেট হসপিটাল 5054টি। ডায়াগনস্টিক সেন্টার রয়েছে 9529টি।
ঢালাওভাবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খারাপ এমনটি বলার সুযোগ নেই। এত শত চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন হাজার হাজার মানুষকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। রয়েছে জটিল ও কঠিন রোগের অত্যাধুনিক চিকিৎসা এই বাংলাদেশি। আমি সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী। 23 জুলাই আমার কানাডা যাওয়ার কথা ছিল। তার আগে আমি অসুস্থ হয়ে যাই, হার্ট অ্যাটাক করে। এরপরে আমি লাইব্রেরি হসপিটালে ভর্তি হই। ডক্টর লুৎফর সাহেব অত্যন্ত গুণী চিকিৎসক, উনি আমার চিকিৎসা করেন। ওপেন হার্ট সার্জারি হয় এবং আমার পেসমেকারও লাগানো হয়। এই চিকিৎসার পরে 2 মাসের পরে চিকিৎসা নিয়ে আমি কানাডা চলে যাই এবং কানাডা গিয়ে আমি ওখানকার হসপিটালে বিশিষ্ট ডক্টরদের দ্বারা চেক আপ করায়। ওরা বলে যে অপারেশনটা সাকসেসফুল এবং আপনি খুব ভালো আছেন। আমি এটুকু বলতে চাই, বাংলাদেশের চিকিৎসা এখন অনেক উন্নত হয়েছে, ভালো ভালো চিকিৎসা হচ্ছে। আমি মায়াদেবী বাউল পুতুল, আমার বাড়ি নরসিংদী সদরে। 2015 সালের নভেম্বরে লাস্ট উইক আমার একটা ব্রেন স্ট্রোক হয়। আমি 3 দিন আইসিইউতে ছিলাম। নিউরোসায়েন্স হাসপাতাল আগারগাঁয়ে, ঢাকা। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কাজী মহিবুর রহমানের হাতে আমার অপারেশন হয়। সবার ভিতরে একটা ধারণা ছিল যে এই চিকিৎসাটা বাংলাদেশে সম্ভব নয়। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং ডাক্তার কাজী মহিবুর রহমানের চিকিৎসায় আমার ব্রেনের অপারেশন হয় এবং খুব সুন্দর একটা অপারেশন হয়। আমি অদ্যাবধি ভালো আছি। 2024 সালের মার্চ মাসে আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম। বর্তমানে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। ল্যাবেট ক্যান্সার হাসপাতালে ডক্টর এতেশানুল হক স্যারের আন্ডারে আমি চিকিৎসা দিয়েছিলাম। ওনার অনুপ্রেরণা এবং আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদের অশেষ অনুপ্রেরণায় আমি এখন বর্তমানে সুস্থ। আমি আশা করি যে বাংলাদেশে সব রোগেরই ভালো চিকিৎসা আছে। ডাক্তার সাহেবদের সঙ্গে যদি আমরা কোঅপারেট করি তাহলে মনে হয় যে আমাদের বিদেশে যাওয়ার আর কোনো দরকার পড়বে না। এত এত সরকারি ও বেসরকারি মেডিকেল থাকা সত্ত্বেও প্রতি বছর লাখ লাখ মানুষ ভারতে পাড়ি জমায় চিকিৎসার জন্য। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 2022 সালে ভারতে চিকিৎসার জন্য গমন করেন 3,04,067 জন এবং 2023 সালে ভারতে চিকিৎসার জন্য গমন করেন 4,49,570 জন, যা শতকরা প্রায় 40% ক্রমবর্ধমান। চলুন এবার আপনাদেরকে একটু কলকাতা নিয়ে যাই। এটি কলকাতার অ্যাপোলো হাসপাতাল। এখানে দেখা মিলল বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে আসা বহু মানুষদের। তাদের কাছেও জানতে চেয়েছিলাম কেন চিকিৎসার জন্য এত দূরে আসলেন। এখানে আমাদের সময় দেয়, অনেক সময় নিয়েও দেখে, আর বাংলাদেশে এতটা সময় নেয় না যতটা সময় এখানে নেয়। বাংলাদেশে আর এখানে পার্থক্যের মধ্যে, রিপোর্টের মধ্যে অনেকটা পার্থক্য পাইছি। বাংলাদেশে আমি কিছু রিপোর্ট করাইছিলাম, কিছু থাইরয়েডে করাইছি আর লিভারে করাইছিলাম। বলছিল যে আমার থাইরয়েডের পয়েন্ট নাকি অনেক বেশি। তো এখানে যে করানোর পরে দেখুন থাইরয়েডের পয়েন্ট অনেকটাই কম। এখানে আপনার অ্যান্ডোস করাইছে, আলট্রা করাইছে, তারপরে এমআরআই করাইছে, এগুলো রিপোর্টে ব্লাড রিপোর্ট করাইছে, সবগুলোই ফিট আসছে, কোনোটাই আপনার আসে নাই, কোনো রিপোর্ট খারাপ আসে না। কিন্তু বাংলাদেশ থেকে তারা বলতেছে যে আপনার লিভারের সমস্যা। এখানে যদি ইন্ডিয়াতে আসে ডাক্তার দেখায় রিপোর্ট করে যদি ওটা ভালো পাই, তাই আমাদের দেশে তাহলে মেশিন খারাপ, না তো ডাক্তাররা এরকম মানে খালি রিপোর্ট করাইতেছে, এই ডাক্তার থেকে ওই ডাক্তার, ওই ডাক্তার থেকে ওই ডাক্তার করালে তো আমাদের এই শরীরের স্বাস্থ্য নষ্ট হইতেছে, প্লাস আমাদের আর্থিকও সমস্যা হইতেছে, তাই না? আমি স্কিনের অনেক ডক্টর দেখিয়েছি, আমার কোনো প্রবলেম মানে সলভ হয়নি, যেটা যার কারণে আমি কলকাতা আসলাম যে আমার দেখি ইমপ্রুভ হয় কিনা। আসলে যার যে পরামর্শ পেয়েছি সেই অনুসারে তাদের পিছনে ছুটেছি। তারা বিভিন্নবার ওষুধ চেঞ্জ করে দিয়েছে, বাট অ্যাজ এ রিজাল্ট আমি শেষ পর্যন্ত মানে কিউর হইনি আর কি। কি দুর্ভাগ্য আমাদের, তাই না? চিকিৎসা সেবায় আধুনিক যন্ত্রপাতি, আধুনিক ল্যাব, অপারেশন থিয়েটার সবই আমাদের আছে, তবুও 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের রোগীরা ভারতে যাচ্ছে। অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মহেশ গোয়েশকাও আমাদের সাথে একমত। The time given to the patient is very important.
আমি কারো আগেনস্টে কিছু কথা বলতে চাইছি না এখানে, কিন্তু প্রত্যেকটা পেশেন্ট কমপ্লেন করে যে ডাক্তাররা এক্সপ্লেন করে না। ইট ইজ নট দ্যাট ওদের কাছে নলেজ নেই, আমাদের কাছেও টাইম নেই। আই এম আ ভেরি বিজি ডক্টর, বাট উই হ্যাভ ডেভেলপড এ সিস্টেম। ইট ইজ নট দ্যাট দ্য ডক্টর্স ইন বাংলাদেশ আর less educated or they do not have technology, but possibly many of them have not been able to develop this system. It is not the difference in the medicine, it is basically the difference in explaining the patient, technology. There are some places in Bangladesh does not have the technology, and explaining the patient and spending more time. I think that's the basic difference. গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন ও শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ও বাংলাদেশের কিছু কিছু ঘটনা ভারতের কিছু গণমাধ্যমে অতিরঞ্জিত ও বেফাঁস খবরে শুরু হয় দুই দেশের মধ্যে টানাপোড়েন। এমনকি ভারতের কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের আর চিকিৎসা করবে না বলেও জানায়। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। বন্ধ হয়ে যায় ভারতের সাথে সব ধরনের ভিসা। একদিকে বাংলাদেশের চিকিৎসায় আস্থাহীনতা, অন্যদিকে ভারতে যাওয়ার পথও বন্ধ। তাহলে কি সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে এদেশের মানুষ? এক সময় তো এদেশে প্রচুর ভালো মানের চিকিৎসা সেবা হতো, মানুষের আস্থাও ছিল এদেশের চিকিৎসার প্রতি। এখনো এদেশে সেই চিকিৎসক ও হাসপাতাল ঠিকই রয়েছে, তবে এদেশের মানুষের চিকিৎসা পেতে সমস্যা কোথায়? দর্শক, যেখানে মানুষ নিউরো চিকিৎসায় অধ্যাপক দীন মোহাম্মদ, কার্ডিয়াক ভাস্কুলারে অধ্যাপক জাহাঙ্গীর কবির, অধ্যাপক লুৎফর রহমান, ইউরোলজিতে হারুনার রশিদের প্রতি আস্থা রাখতে পেরেছে, সেখানে আজ কেন এই অবস্থা? এই প্রশ্ন জাগে। হ্যাঁ, প্রশ্ন জাগার নানা কারণ আমরা লক্ষ্য করি। চিকিৎসা পরবর্তী সেবা গাফেলতি, রোগের প্রতি আন্তরিকতার অভাব, অতিরিক্ত অর্থ আদায়, রোগের সঠিক ডায়াগনোসিস, প্রপার ঔষধ না দেওয়া বা গুণগত মানের ঔষধ রোগীকে প্রয়োগ না করা, ক্লিনিক বা হাসপাতালের অতিরিক্ত মুনাফার চিন্তা, রোগীর সঠিক সময়ে চিকিৎসার সঠিক চিকিৎসকের পরামর্শ না নেয়া, রোগীর চিকিৎসাকালীন সময়ে সঠিক চিকিৎসা চালিয়ে না যাওয়া। বাংলাদেশের মানুষ কিছু হলে ইন্ডিয়া চলে যেত, যেন তারা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট। এর জন্য দায়ী আমার বাংলাদেশের এক নম্বর আমি বলবো আমরা নিজেরা, আমরা ডাক্তাররা। আমরা কেন আমাদের লোকদের সেই পরিবেশ দিচ্ছি না? তো আমরা যদি ব্রিলিয়ান্ট হয়ে থাকি, তো আমাদের ছেলেরা অবশ্যই ব্রিলিয়ান্ট, আমাদের ডাক্তাররা ব্রিলিয়ান্ট, কিন্তু আমাদের বিহেভিয়ার ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ট্রিটমেন্ট। আপনি যদি ভারতের বিকল্প বাংলাদেশই যথেষ্ট। আমি মনে করবো বাংলাদেশের বিকল্প, নট ভারতের বিকল্প। বিকজ অফ আমি ডাক্তারদের প্রতি রিকোয়েস্ট করবো যে রোগী পেশেন্ট কি বলছে সেটা আপনি তার কাছে তাকে মানসিকভাবে প্রশান্তি দেন, এরপরে সে 50% এমনি ভালো হয়ে যায়। দর্শক, তার এই বক্তব্যের সাথে আমরাও একমত। হ্যাঁ, বাংলাদেশের বিকল্প শুধুই বাংলাদেশ। এদেশে সরকারি বেসরকারি উদ্যোগে এখন নিয়মিতভাবে কিডনি প্রতিস্থাপন হচ্ছে। সন্তানহীন পিতামাতা চিকিৎসার মাধ্যমে সন্তান জন্ম দিতে পারছে। উন্নত মানের ভাস্কুলার চিকিৎসার জন্য রয়েছে বিশ্বমানের হাসপাতাল ও ডাক্তার। এমনকি লিভার ট্রান্সফারের মতো জটিল কাজটিও হচ্ছে নিয়মিত এই বাংলাদেশেই। আছে আধুনিক ক্যান্সার চিকিৎসাও এই দেশে। সেই সাথে আছে রাষ্ট্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থার অধীনে বহু ডায়াগনস্টিক সেন্টার ও ইনস্টিটিউট। তবে কেন আমরা নিজ দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারছি না? আমাদের দেশে এখন যে আমরা ধাপে ধাপে যেভাবে এগিয়েছি, আমরা অবশ্যই আমাদের দেশে মোটামুটি আমাদের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজির সব রকম পদ্ধতি আছে। কাজে এইটা খুঁজবার জন্য যে অন্যখানে কষ্ট করে যাওয়া সেটা লাগবে না। হয়তো একটু সময় করে আমাদের উপর আস্থা করুক, আসুক, দেখুক, মোটামুটি সব ধরনের চিকিৎসাই আমরা দিয়ে থাকি। কাজে আপনারা
যারা মনে করছেন যে আমি অন্যখানে গিয়ে ট্রিটমেন্টটা নেই, এর থেকে আমার মনে হয় নিজের দেশে বসে নিজের ঘরে থেকে ট্রিটমেন্টটা নেওয়া তো আরও মানে সুখের, শান্তিও হয়। বিষয়টা হচ্ছে যে আমি অন্য কোনো দেশে চিকিৎসা নিতে কেন যাব? ওই জিনিসটা উন্নততর ভার্সন এখানে নেই, তখন আমি কোনো পার্শ্ববর্তী দেশ বা অন্য কোথাও আমি সেটার জন্য যাব। আমি মনে করি বাংলাদেশে হৃদরোগের যে চিকিৎসাটা বর্তমান আছে সেটা বিশ্বমানের, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সারা শুধু ভারতে নয়, ইউরোপ আমেরিকায় যেভাবে হৃদরোগের চিকিৎসা দেওয়া হয়, যে আধুনিক টেকনোলজি জ্ঞান বিজ্ঞান সমন্বিত করে যে চিকিৎসাটা দেওয়া হয় ইউরোপ আমেরিকায়, ভারত সহ সারা বিশ্বে, আমাদের দেশে হৃদরোগের চিকিৎসা তদ্রুপ আমি মনে করি মানসম্পন্ন। এক্ষেত্রে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের এই চিকিৎসকরা, এই চিকিৎসা টিম, এই স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ওদের চেয়ে করোনার সময় অনেক সাফল্য আমরা দেখাতে পেরেছি। সুতরাং এটা পরিষ্কার। ইন্ডিয়া এবং বাংলাদেশের মেডিকেলের কোর্স কারিকুলামের দিকে যদি কথা বলি, তাহলে বলবো কোর্স কারিকুলাম সম্ভবত সেম, অথবা পড়ানোর ধরন, পড়ানোর আন্তরিকতা আমাদের দেশে ইন্ডিয়ার চেয়ে বেশি আছে। কারণ ইন্ডিয়ার স্টুডেন্টগুলো বাংলাদেশে আসে অনর্গল। নেপাল, ভুটান, যেখান থেকেই বলেন না কেন, অনেক ফরেন স্টুডেন্টস আমাদের দেশে আসছে। তাহলে মেডিকেলের শিক্ষাটা আমি বলবো কম্পারেটিভলি আমরা ভালো আছি। কিন্তু আমরা যে ভারতমুখী হচ্ছি, এই ভারতমুখী হওয়ার পিছনে আমার যেটা অনুধাবন, যখন রোগী দেখি তখন ম্যাক্সিমাম রোগীর একটা অভিযোগ পাই, যেটা আপনারাও পাচ্ছেন, যে ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে চেয়ারে বসলাম কি বসলাম না, আমার কথা কিছু বলার আগেই ডাক্তাররা অনেকগুলো টেস্ট দিয়ে ফেলেন। একজন রোগী ব্যথায় এক জায়গায় আরেক জায়গায় বলতেই পারেন বা অনুধাবন হতে পারে, বা তার বর্ণনার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে। সব কিছু যদি শোনা যায়, একজন রোগীর পিছনে যদি 10-15 মিনিট সময় দেওয়া যায়, আমার মনে হয় ডায়াগনোসিসের ম্যাক্সিমাম বের করে আনতে পারবেন। আমাদের দেশের ডাক্তাররা অনেক এক্সপার্ট, অনেক ভালো জানেন। আমরা রোগীদেরকে রোগীই মনে করি, সাধারণ মানুষের মতো আসলে আমরা দেখি না। ইন্ডিয়ায় যে কারণে যায়, ইন্ডিয়ায় গেলে একজন ডাক্তার নিজে নেমে আসেন, একজন রোগীকে আন্তরিকতার সাথে কাছে নেন, তার এন্টারটেনমেন্টটা একজন ডাক্তার হিসাবে প্রথমে পরিচয় না দিয়ে হলেও উনি এন্টারটেনমেন্টটা ভালো করেন, যার ফলে একজন রোগী এই যে আপ্যায়নটা পান, এই আপ্যায়নটা মনে হচ্ছে যে উনি অনেক গুণে সেরে গেছেন। এই যে কেসগুলো কিন্তু আমরা সমস্ত জটিল কেস, ইভেন ইন্ডিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক থেকে ফেরত আসা কেস আমরা সবসময় করে দিই। সো এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি নাই। ডক্টর লুৎফর রহমান ভালো, ডক্টর জাহাঙ্গীর কবির ভালো, ফারুক আহমেদ ভালো, অন্যান্য হাসপাতাল সব কিছু মিলেই কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, মোমিনুজ্জামান, সোহরাবুজ্জামান সবাই ভালো। আমরা কিন্তু আমাদের দেশের মানুষকে সেবা দিয়ে আমরা নিজেরাও খুশি এবং গর্ববোধ করি। বছর কয়েক আগে একটা দুর্ঘটনায় আমার কোমরের হাড় ভেঙে যায়। তখন সবাই বলল কোথায় অপারেশন করা যায়। কেউ বলল সিঙ্গাপুর যাও, কেউ বলল ব্যাংকক যাও, এখানে যাও, ওখানে যাও। আমি বললাম যে আমার দেশ থাকতে এবং সেখানে শেষ সম্ভাবনা থাকতে আমি দেশেই অপারেশন করব। তো ডক্টর আমজাদ আমার অপারেশন করলেন এবং আমি সুস্থ হয়ে উঠলাম। অপারেশনের পরে অনেকে বলতে লাগলো যে অপারেশনটা কেমন হলো, এটা যে একটু সিঙ্গাপুরে দেখিয়ে আসো। আমি সিঙ্গাপুর গেলাম সেই ছবিটা নিয়ে অপারেশনের। ওখানকার ডাক্তাররা দেখলেন, দেখে বললেন যে এক্সেলেন্ট অপারেশন, আমাদের এখানেও যদি অপারেশন করতেন এই অপারেশনে। তখন আমার আস্থা ফিরল এবং আমি বিশ্বাস করলাম যে না, আমাদের এখানেও কোমরের হাড় এবং হাঁটুর হাড়ের যে প্রতিস্থাপন সেটা অত্যন্ত সুন্দরভাবে হয়। সুতরাং রবীন্দ্রনাথের কথা মনে হলো, ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। দর্শক মণ্ডলী, আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে কথা বলে একটা ব্যাপার নিশ্চিত হয়েছি, বাংলাদেশের চিকিৎসার বিকল্প একমাত্র এই বাংলাদেশি। পরিবর্তন শুধুমাত্র মানসিকতায় আনতে হবে এবং মানসিক অবস্থার পরিবর্তন হলে, মানুষের সাথে ভালো ব্যবহার করলে আমাদেরকে আর কষ্ট করে ওই ভারত কিংবা থাইল্যান্ড যেতে হবে না। আমাদের দেশে যে পরিমাণ চিকিৎসক, হাসপাতাল এবং সম্পদ রয়েছে, তাতেই আমাদের চিকিৎসা সমস্যার সমাধান করা সম্ভব।
দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন এবং যে কোনো সমস্যা দেখলে আমাদেরকে জানান, আমাদের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। স্ক্রিনে দেখানো এই নাম্বারে কিংবা এই ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক মণ্ডলী, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।